ওয়েলকাম টু আড্ডা 247 WBCS টপার চ্যানেল। আমি লুইস স্যার তোমাদের সামনে নিয়ে এসেছি আরেকটা ইন্টারভিউ পর্ব, যার অপেক্ষা তোমরা এতদিন করেছিলে, যার ডিমান্ড তোমরা সব সময় যারা WBCS অ্যাসপিরেন্ট তারা করে থাকো। সেই মানুষটা যাকে WBCS অ্যাসপিরেন্টরা লর্ডদা বলে চেনে, সেই শ্রী অভিরূপ ভট্টাচার্য মহাশয়ের অফিসে আমরা চলে এসেছি। স্যার অনেক ধন্যবাদ। নমস্কার, অনেক ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি আমাদের এই সুন্দর একটা অফিসে ডেকেছেন, যেখানে আপনার সঙ্গে আমরা আলোচনা করতে চলেছি আজকে বিভিন্ন কিছু। তো সকল অ্যাসপিরেন্টদের আমরা ওয়েলকাম জানাই, সকলকে ওয়েলকাম। তোমরা জুড়ে থাকো। আমরা WBCS সম্পর্কে তোমাদের যা যা প্রশ্ন আছে, কোয়ারিজ আছে, নির্দ্বিধায় করতে থাকো। স্যার আমাদের সঙ্গে আছেন। তোমাদের জীবনে চলার পথে, তোমাদের WBCS হওয়ার পথে স্যারের অবদান অবশ্যই থাকবে। স্যার আরেকবার নমস্কার। নমস্কার। প্রথমেই যে প্রশ্নটা আমি করব, এটা একদম জেনারেল একটা কোয়েশ্চেন, যে ওয়াই WBCS, মানে এই WBCS জবটার মধ্যে কি আছে যে হাজার হাজার স্টুডেন্ট মানে গড্ডলিকা প্রবাহের মতো একদম জুড়ে যায় যে WBCS অফিসার আমায় হতে হবে, যদি হতে পারি জীবনে, কি আমি না দেখো, আমরা কোথাও গিয়ে মোটিভেশন দিতে দিতে আমরা সবসময় বলছি যে WBCS হতে হবে, কি IAS হতে হবে, IPS হতে হবে, কি WBPS হতে হবে। অ্যাকচুয়ালি মোটিভেশন দেওয়ার মূল মন্ত্র, মানে আমি তো যদি ইয়ং জেনারেশনকে যদি রিপ্রেজেন্ট করি বা যদি ইয়ং জেনারেশনের যদি একজন মেম্বার হয়ে থাকি, মূল মন্ত্র হচ্ছে যে তোমার জীবনে, লাইফে তোমার যেটা করার ইচ্ছা সেইটা তোমাকে করতে হবে, এবং ইউ হ্যাভ টু পারসিউ ইউর ড্রিমস। ইফ ইউর অ্যাম্বিশন ইজ টু বি আ গুড ক্রিকেটার, পারসিউ ইট। ইফ ইউর অ্যাম্বিশন ইজ টু বি আ গুড সিঙ্গার, প্লিজ পারসিউ দ্যাট অ্যাম্বিশন। অনেক বাধা আসবে, অনেক বিপদ আসবে, অনেক বিপরীত স্রোতে আমাকে সাঁতার কাটতে হবে, বাট আই শুড কিপ পারসুইং হোয়াট আই লাইক দ্য মোস্ট। আমার যদি অ্যাম্বিশন থাকে যে আমি একজন ভালো ইনফ্লুয়েন্সার হব, দেন ওয়ান শুড পারসু ইট। তো এই WBCS বলতে যে কোনো মানে পার্টিকুলার কিছু না, সিভিল সার্ভিস ইন লার্জ একটা লার্জ অ্যারেনা প্রোভাইড করে। মানে আমি যেহেতু প্রাইভেট চাকরি করেছিলাম, হ্যাঁ স্যার এটা শুনেছি আমি, প্রাইভেট জব, হ্যাঁ ইয়েস, প্রাইভেট জব ইজ ভেরি গুড। ইট অলসো প্রোভাইডস অ্যাম্পল অফ অপরচুনিটি, এবং সিভিল সার্ভিস ইজ অলসো ভেরি গুড, কারণ এইখানে এসে আমি দেখছি যে আমার একটা ডিসিশন বা আমাদের সম্মিলিত সবার ডিসিশনে, কালেকটিভ টিম ওয়ার্কে আমরা অনেক মানুষের জীবন কিন্তু টাচ করতে পারছি। মানে একজন মা যখন এসে বলছে যে তার কষ্টটা এই হচ্ছে, সেই অথরিটি, সিভিল সার্ভিস গিভস ইউ দ্যাট অথরিটি টু হেল্প সামওয়ান। সেই মাকে হেল্প করার অথরিটি তোমার কাছে দিয়েছে, সেই মেয়েকে হেল্প করার অথরিটি দিয়েছে। আজকেরই যেমন সকালবেলায় এত ব্যস্ততার মধ্যেও একটা চাইল্ড ম্যারেজ আমি আটকালাম, তাহলে একজন 13 বছর 12 বছরের মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, আমাকে অথরিটি দেয়া হয়েছে সেটাকে আটকাবার, প্রোঅ্যাক্টিভভাবে আমরা আটকাচ্ছি। একদমই স্যার। আর এইটা মানে এটাই হচ্ছে আপনি যে কেন প্রাইভেট থেকে এখানে আসার, এখানে সেই পরিসরটা অনেক বেশি, একদম পরিসরটা, অথরিটি যে একদম, মানে স্যালারি হয়তো প্রাইভেটে আমি অনেক বেশি পেতাম, কিন্তু আমি যদি বলি জব স্যাটিসফ্যাকশন অনেক ভালো। এখানে হয়তো হিউজ প্রেশার, কিন্তু আমি সত্যি বলছি, মানে এইখানে যে আমার দিনটা, মানে আমি সকাল 10টার সময় অফিস ঢুকে যাই, আর এখন তো রাত্রি এত বাজে, রাত্রি আমি 9টা 10টা অবধি অফিসে থাকি অনেক সময়। তো কেমন করে যে সারা দিনটা কেটে যায়, অনেক হিউজ টাস্ক করতে করতে, এনজয় দিস ওয়ার্ক অ্যাবসলিউটলি। এবং এইটা হচ্ছে এই সার্ভিসের আমি বলবো এসেন্স, মানে নট দ্যাট ব্লু বেকন কার, নট দ্যাট গ্ল্যামার, হ্যাঁ কিচ্ছু না, দ্যাট ইজ আ পার্সেল, ইউ গেট ইউজ টু ইট। কিন্তু মেন এনজয়মেন্ট হচ্ছে যে আমি বিভিন্ন মানুষের লাইফ আমি পজিটিভলি টাচ করতে পারি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি, মানে যেটাকে বলে আমরা ধ্রুব সত্য। হ্যাঁ, মানে আমাদের এরকম হয় যে আমরা যখন সিনেমায় দেখি বা কিছু, বা ছোটবেলা থেকে মনে হয় যে আমার হাতে যদি ক্ষমতা থাকতো আমি এটা করতাম, ওটা করতাম। অ্যাবসলিউটলি, হ্যাঁ, ইউ আর গেটিং দ্যাট পাওয়ার। এবং এইখানে আমাদের অনেক বেশি গুরুদায়িত্ব থাকে যে সবাইকে
সেই এতে মোটিভেট করা। এবং শুধু ওই বারবার বলছি না সিভিল সার্ভিস নয়, আমাদের বারবার আমাদের সবাইকে মোটিভেট করতে হবে টু বি আ রেসপন্সিবল সিটিজেন। এক্স্যাক্টলি স্যার। And every citizen should be aware of their duties as well as their rights. Exactly, sir. And when you are contributing to your society and your state at large, মানে এটা একটা বড় ব্যাপার যে মানে নিজের একটা স্যাটিসফ্যাকশন, রাইট স্যার? অ্যাবসলিউটলি। মানে আমি একটা কথা বলছি, খুব তাত্ত্বিক বিষয় যদি আমি কথা বলি, আমাদের সবাইকে একদিন এখান থেকে চলে যেতে হবে। আমাদের সবার জন্য একটা চুল্লি বুক করা আছে, আর না হলে এক মাটি বুক করা আছে। এটা ধ্রুব সত্য, কেউ এড়াতে পারবে না। কিন্তু আমি কি রেখে গেলাম বা আমি কি কন্ট্রিবিউট করে গেলাম, টাকা পয়সাটা এখানে ফ্যাক্টর করে না। আমি কতটা সোসাইটিকে কন্ট্রিবিউট করলাম বা আমি কতজনের জীবনে পরিবর্তন আনতে পারলাম ইন আ পজিটিভ ওয়ে, আমার মনে হয় সেটা খুব ম্যাটার করে। এবং অনেক সময় ওই যেটা তুমি বললে যে অনেক সময় আমরা তো সেই অথরিটিটা পাই না, আমি যদি পেতাম আমি কি করতাম। তো এই সিভিল সার্ভিসে কিন্তু এই অথরিটিটা তোমাকে দেওয়া হয়েছে। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট you can definitely have an impact, have a huge impact on large number of people. আমি কেন এই যে ইউটিউবে এসে বা কেন মোটিভেশন বা কেন দেওয়ার চেষ্টা করি, আমার একটা যে এই জবের বাইরে গিয়ে আমি যদি আমার ইউথদের আমি যদি মোটিভেট করতে পারি। একদম এটা আপনি করেন, মানে আমি করি না, আমি চেষ্টা করছি। যদি ইউথদের মোটিভেট করতে পারি তাহলে তো কিছুটা তো আমি একটা আরেকটু লার্জার স্কেলে আমি ইম্প্যাক্ট করতে পারবো। একদম স্যার। আর ব্যাপারটা হচ্ছে মানে আমরা দেখি, মানে যদি আপনি দেখেন যে সমাজের আমরা বিভিন্ন বর্গ থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জাতি থেকে উঠে আসছি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ কি মানে জাতি, ধর্ম, বর্ণ সব কিছু নির্বিশেষে ইউ হ্যাভ দ্যাট, মানে ইফ ইউ ট্রাই অ্যান্ড ইফ ইউ প্রিপেয়ার ইয়োর সেলফ ফর দ্যাট এক্সাম and if you crack that you have that authority, মানে এরকম নয় যে সবার জন্য না, এটা সবার জন্য, সবাই। সিভিল সার্ভিস অ্যাকচুয়ালি ডিমান্ডস আ ডিসিপ্লিনড অ্যাপ্রোচ। আমি এটা বারবার কেন বলছি, ডিসিপ্লিনড অ্যাপ্রোচ। এবার আমরা যদি ডিসিপ্লিনড ওয়েতে যদি এই একটা জিনিসকে ট্রাই করি, ডেফিনেটলি আমি পাবো। যেমন আমি যদি ভালো গায়ক হতে চাই, তাহলে আমি যদি রোজ সকালে রেওয়াজ করি, আস্তে 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 কিন্তু আমার সেই মানে সেই জায়গাটা আসবে বা যেই ফাইন আসবে। আমি বিশ্বাস করি আমরা সবাই আনকাট ডায়মন্ড, আমাদের কাটিংটা লাগবে। তেমনই সিভিল সার্ভিস, এমন কিচ্ছু শক্ত পরীক্ষা মানে আমার মনে হয় না। কিন্তু এই সিভিল সার্ভিস এক্সাম দিতে গিয়ে আমাদের বিভিন্ন বাধা, সেই বাধাটা কিন্তু বিভিন্ন রকমের বাধা হতে পারে এবং বিভিন্ন জনের জন্য আলাদা হতে পারে। কারুর ফাইন্যান্সিয়াল বাধা হতে পারে, কারুর টাইম বাধা হতে পারে, কারুর রিলেশনশিপ বাধা হতে পারে, কারুর ইমোশনাল সারাউন্ডিংস বাধা হতে পারে, মানে পারিপার্শ্বিক পরিস্থিতি বাধা হতে পারে, অনেক রকম বাধা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এই বাধাগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত জীবনে আসতে পারছে। মানে সিভিল সার্ভিস এরকমই একটা জিনিস যেটা তোমাকে কিন্তু জীবন সম্পর্কে শেখায়, ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করতে শেখায় এবং এই ফেলিয়ারকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে শেখায়। আচ্ছা, আমরা এইটা দেখি, মানে স্টুডেন্টদের মধ্যেও দেখি যে স্টুডেন্টরা সবসময় বলে যে আমার জীবনে এই পরিস্থিতি, এই অবস্থা, এবং এটাই হচ্ছে মেন কথা আর কি, যে আপনি যেটা বললেন যে এই পরিস্থিতিগুলোকেই মানে তুমি এমনি কোনো কিছু পেয়ে যেতে পারো না, ইট নিডস আ লট অফ এফর্ট, একদম এনার্জি। এবং কারুর ক্লাস 10, 11 বা 12 বা সে যদি ভালো রেজাল্ট না করে থাকে, মানে কেউ হয়তো তথাকথিত সেই ভালো স্টুডেন্ট নয়, যেটা আমাকে সমাজ লেভেল দিচ্ছে। মানে সমাজটা খুব লেভেলিংয়ে চলে, আমি দেখেছি। কারুর 10 হয়তো মাধ্যমিক খারাপ হয়ে গেছে, সমাজ তাকে লেভেল করে দিল, ইউ আর আ ব্যাড স্টুডেন্ট, মানে 12th ফেল, মানে তোমার দ্বারা হবে না। হ্যাঁ, 12 ফেল, তাহলে তোমার দ্বারা কিছু হবে না। এই যে লেভেলিংটা, এই সিভিল সার্ভিস বা অন্যান্য ক্ষেত্রেও আমি বলবো এই লেভেলিংটাকে কিন্তু সিভিল সার্ভিস পাল্টে দিতে পারে। একদম স্যার। কারণ সিভিল সার্ভিসে কিন্তু সেটা ম্যাটার করে না যে 10তে তুমি কতটা রেজাল্ট করেছো কি 12-এ তুমি 12তে আমার রেজাল্ট খারাপ হতেই পারে, 10তে আমার রেজাল্ট খারাপ হতেই পারে, কলেজে আমি তথাকথিত রেজাল্ট খারাপ করতেই পারি,
কিন্তু আমি যদি আমার এখন লক্ষ্য হয়ে থাকে সিভিল সার্ভিস, এবং আমি যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করি, ডিসিপ্লিনড অ্যাপ্রোচে পড়াশোনা করি, এই ডিসিপ্লিনড অ্যাপ্রোচ কিন্তু যদি খুব ভেরি ইম্পর্ট্যান্ট, এবং যদি পড়াশোনা করি এই ডিসিপ্লিনড অ্যাপ্রোচে কিন্তু আমাকে সাকসেস আনবে। মানে আমি একটু যদি অন্য কথাও বলি, এই যে বলে না গভর্নমেন্ট জবের জন্য লোকে বলে সান স্ট্রং হতে হবে, রবি কি, রবি ডিসিপ্লিন দেয়, মানে এই জিনিসগুলো একটা প্রতীক, মানে দিস আর লাইক কাইন্ড অফ মেটাফর। একদমই ওই যে না, রবিকে উঠে নমস্কার করতে হবে, কি জল দিতে হবে, মানে আমি এটাকে অভ্যাস করছি, মানে আমি রোজ সকালে উঠছি, দিয়ে আমি সূর্য প্রণাম করছি, মানে এইটা মানে কি, দিস ইজ অ্যাবসলিউটলি আ মেটাফর। মানে আমাকে একটা জিনিসকে ডিসিপ্লিনড অ্যাপ্রোচে করতে হবে, মানে আমি যদি রোজ সকালে উঠতে না পারি, আমাকে সেই সকালে ওঠাটা অভ্যেস করতে হবে। অ্যালার্ম আগে আমি কি করতাম, অ্যালার্ম বন্ধ করে দিতাম, দিয়ে আবার ঘুমিয়ে থাকতাম। এখন আমাকে অ্যালার্মটাকে বাজলে আমাকে উঠতে হবে, আমাকে পড়তে বসতে হবে। বা আমি যদি রাতে পড়তে ভালোবাসি, আমি রাতে আগে তাহলে শোবো না, আমি সেই এফর্টটা দেব। একদম স্যার, মানে ডিসিপ্লিনড, and with discipline comes consistency. You have to keep on doing a thing again and again. এবং সব জায়গায় যাই তাই, আমি একটা ভালো বডি বিল্ডার হতে চাইছি, জিম করছি, যে কোনো ক্ষেত্রে কনসিস্টেন্সি, I have to keep doing a thing again and again in a consistent, in a disciplined manner, in a dedicated manner. আমাকে হিস্ট্রি পড়ছি, আমি হিস্ট্রিতে দুর্বল, ওরে বাবা আমি হিস্ট্রি জানি না, আমি যদি কনসিস্টেন্টভাবে ডেডিকেটেডভাবে যদি 1 মাস 1.5 মাস পড়ি, একদম মাস্টার হবে। এই যে 75 ডেজ চ্যালেঞ্জ, এই যে খুব ভাইরাল হয়েছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের 75 ডেজ, আমি সবাইকে এখান থেকে অনুরোধ করবো, মানে আমার একটা হট করে মনে পড়লো, এই 75 ডেজ চ্যালেঞ্জ যদি আমরা নিজেকে দিয়ে আমরা যদি বলি যে এই 75 ডেজের মধ্যে আমি লক্ষ্মীকান্ত পুরো শেষ করব, এই 75 ডেজের মধ্যে আমি পুনম জেদাইয়া বা স্ট্যান্ডার্ড কিছু টেক্সট বুক শেষ করব, আমি কিন্তু এক ধাপ এগিয়ে যাব টুয়ার্ডস মাই ড্রিম। ইফ মাই ড্রিম ইজ ইফ আই ড্রিম অফ বিং আ সিভিল সার্ভেন্ট, আমি যদি একটা গায়ক হওয়ার জন্য আমি যদি স্বপ্ন দেখি, আমি রেগুলার রেয়াজ করব। আমি যদি ভালো খেলোয়াড় হওয়ার জন্য স্বপ্ন দেখি, আমি রেগুলার মাঠে যাব। আমার কাছে শীত, গ্রীষ্ম, বর্ষা তখন ফ্যাক্টর করবে না। ঠিক একজন অ্যাসপিরেন্টের জীবনে আমরাও কিন্তু অ্যাসপিরেন্ট, আমরা কোনো সাকসেস কিচ্ছু হয়ে যায়নি। সাকসেস কথাটা না খুব ভারী, কি ইট ক্রিয়েটস মেটাফর, ইট ক্রিয়েটস অ্যান ইলিউশন। এভরিডে এই সার্ভিসে ঢুকে তুমি দেখবে এভরিডে উই আর আনলার্নিং থিংস অ্যান্ড লার্নিং নিউ থিংস। We have to deal with public, we have to deal with tough situations, we have to deal with so many things. Every day we are learning. তো যত হাম্বেল থাকবো, যত মাথা নিচু থাকবে, তত শিখবো। আর যদি বলি না আমি খুব সাকসেসফুল, আমি সব জেনে গেছি, তাহলে তো আমি আর শিখতেই পারবো না। আমি নিজেকে বন্ধ করে দিলাম। আমি প্রতিনিয়ত শিখি, এবং আমরা সব জায়গা থেকে, সব রকম মানুষের থেকে শিখতে পারি। সো হাম্বল অফ ইউ স্যার। আমি স্টুডেন্টদের কাছে বলবো যে স্যারের জীবন কাহিনী আমরা সবসময় শুনেই থাকি, এবং স্যার খুবই ইন্সপায়ারিং, আমাদের কাছে সকলেই জানে। অ্যান্ড স্যার একটাতে বেশি বারবার ফোকাস করছে, যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন ওয়েতে কিন্তু যে কোনো কিছু, স্যার এটাই বলতে চাইছে, স্যারকে যখন এটাই জিজ্ঞাসা করা হচ্ছে যে স্যার WBCS মানে ওয়াই WBCS, কিন্তু স্যারের একটা কথা যে WBCS যদি তোমার স্বপ্ন না হয় দেন ওয়াই WBCS। এক্স্যাক্টলি স্যার, তোমার যেটা পছন্দ সেটার দিকে তুমি যাও, তাহলে তুমি তোমার সবটা সেখানে পুট করতে পারবে। তো এবং হ্যাঁ, মানে আমি এটা জাস্ট একটু বলে দিচ্ছি, এবং কেন ডিসিপ্লিনটা এখানে বললাম। আমি যখন প্রথম প্রিপারেশন শুরু করেছিলাম, তখন তো খুব আমাদের প্রথম প্রিপারেশন স্টেজে না খুব মানে ডাইসি থাকে, তখন উই আর ভেরি ভালনারেবল। হ্যাঁ, মানে একদম ওই বাচ্চার মতন, যে কেউ সে গিলে খেয়ে নেবে। হ্যাঁ, তো তখন যখন প্রথম শুরু করেছিলাম, তখন ধরতে পারছিলাম না। সবার এটা হয়, এটা সবার হয়। তো এই ডিসিপ্লিনটা কেন ইম্পর্টেন্ট, তো আমরা যখন শুরু করি আমরা খুব তখন ভালনারেবল হই,
এবং তখন অনেক কনফিউশনস থাকে। তো আমিও যখন শুরু করেছিলাম আমি প্রচণ্ড কনফিউশন, পড়ে যাচ্ছি এবং পরীক্ষা দিচ্ছি, একটা পরীক্ষাও হচ্ছে না। তো এই সময় ইট ইজ ভেরি ন্যাচারাল টু গেট ডিমোটিভেটেড। এই স্টেজটা সবার আসবে এবং কেউ যদি বলে যে না আমি ডিমোটিভেটেড হচ্ছি না, ইট ইজ আ ব্লেটেন্ট লাই। ডিমোটিভেটেড মানে কনফিডেন্সের ধাজ্যে উড়ে যায়, একদম নিজেকে সেলফ ডাউট শুরু হয়ে যায় যে আমি কি সত্যি যোগ্য। হ্যাঁ, নিজেকে লুজার মনে হয়, নিজেকে মনে হয় কিচ্ছু পারছি না। একটার পর একটা পরীক্ষা ফেলিওর, মানে বাড়িতেও বারবার বলছে কি তুই পরীক্ষা দিতে যাস। কিন্তু একটা বড় স্টেটমেন্ট স্যার, কারণ কি হয় না, স্টুডেন্টদের মধ্যে তারা যখন প্রথম কিছুতে ফেল করতে থাকে তারা মনে করে এটা শুধু তাদের সঙ্গেই হচ্ছে না, আজকে এই সাকসেসের জায়গায় আছে তাদের সঙ্গে হয়নি। আমি তোমাকে আমার ফেলিয়ারের লিস্ট দিলে তাহলে বুঝবে। প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা এর পরীক্ষায় পাচ্ছিলাম না। ব্যাংক পিও একটুর জন্য ক্লিয়ার হচ্ছিল না, মানে অনেক না, আগে বেশ কিছু এর জন্য ক্লিয়ার হচ্ছিল না। অন্যান্য পরীক্ষা কাট অফের ধারের কাছে আসছিল না, কিন্তু ওই সময় সেলফ ডাউট হচ্ছে, হবে না আমার দ্বারা, মনে হচ্ছে একদম মন থেকে বলছি, মনে হয় যে হবে না, ভুলভাল জিনিস করছি না তো, কি হবে যদি না হয়। ওই সেলফ ডাউট নিয়ে পড়তে থাকছি, একটু চেঞ্জ করতে থাকছি, একটু কোয়েশ্চেনগুলো আরও দেখছি কোথায় কোথায় ভুল হচ্ছে। একটা পরীক্ষা দিয়ে এসে মনে হচ্ছে যে এইটা যদি আমি আগে দেখতাম তাহলে হয়তো আরও 10 নম্বর পেতাম। একদম হয় প্রিলিমসের আমাকে অনেকে শেয়ার করে যে স্যার আরেকটু না পড়লে ভালো হতো, বা এই জায়গাগুলো পড়লে ভালো হতো। দিজ আর ইউর লার্নিং পয়েন্টস। প্রত্যেকটা ফেলিওর আমায় কিছু শেখাচ্ছে। ওটাই মানে স্ট্র্যাটেজি তৈরি করতে একদম, দ্যাট ইজ আ স্ট্র্যাটেজি। কেউ তোমাকে বিরিয়ানির প্লেটে কেউ তোমায় সার্ভ করবে না। কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো টপার উইল নট গিভ ইউ দ্যাট পার্টিকুলার স্ট্র্যাটেজি। লেট মি বি ভেরি ক্লিয়ার উইথ ইউ। আমি একটা তোমার স্ট্র্যাটেজি পড়লাম আর তোমার মনে হলো যে আচ্ছা বাহ, অভিরূপদা আমাকে রেডিমেড স্ট্র্যাটেজি দিয়ে দিয়েছে। না, আমি ক্লিয়ার করার পর একটা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি। আমরা অ্যাকচুয়ালি কোনো স্ট্র্যাটেজি শেয়ার করি না, আমরা একটা জার্নি শেয়ার করি, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। তো সেমভাবে এরম প্রত্যেকটা পরীক্ষা ক্লিয়ার হচ্ছিল না, ফেল, কিন্তু চেষ্টাটা করে যাচ্ছিলাম। কি করবো, আমার কাছে তো আর অপশন নেই। আপনি ওখানে থামেন, আমার কাছে অপশন নেই। লোকে বলে প্ল্যান বি, প্ল্যান সি, আমার কাছে প্ল্যান বি ছিল না, প্ল্যান সি ছিল না, only one plan, only one plan, প্ল্যান বি ছিল না। প্ল্যান বি মানে আমাকে আর ব্যাক করতে হতো। এক্স্যাক্টলি, অ্যান্ড আই উইল নট গো ব্যাক, এই জেদটা ছিল, আই উইল নট গো ব্যাক। সো আমার কাছে প্ল্যান বি ছিল না, সো আই হ্যাভ বাট ওয়ান অপশন টু মুভ ফরওয়ার্ড। যাই হোক, তখন সেলফ ডাউট আসে, পাড়া প্রতিবেশী উল্টোপাল্টা কথা বলে, কি পাগলের মতো পড়ে যাচ্ছে, কিছুই হয় না, কিছুই পায় না। সত্যি তো অপমানিত হতে হয়, এগুলো অপমানিত হতে হয়। এটা কিন্তু জোরও দেয়, প্রচন্ড জোর দেয়, মানে একটা ফোর্স, প্রচন্ড জোর দেয়। আমার এখনো কৃষ্ণা রেড্ডির বইতে ওই চোখের জলগুলো ছাপ হয়তো আছে। আমি একদম বুক ঠুকরে বলছি, কারণ হট করে একদম হচ্ছে না ক্লিয়ার, কিন্তু পরীক্ষাগুলো যখন দিতে থাকতে হয় ওই সময় দেখবে আস্তে আস্তে চেঞ্জ করতে করতে ওই যে ফেলিয়ারের অংশটা কমে যাচ্ছে। মানে আগে আমি যখন কাট অফ ক্লিয়ার, যদি আমি 15 নম্বরে কাট অফ পিছিয়ে, এখন হচ্ছে কি পয়েন্ট, 2 মার্কস, 1 মার্কস। আচ্ছা, এবার তাহলে আস্তে আস্তে মুভ করছি, আরেকটু ট্রাই করি, হার মানবো না, আরেকটু ট্রাই করি, দেখি না কি হয়। আমার কাছে তো কোনো অপশন নেই। ওই যে কিছুটা পাওয়াটা, ওটাও একটা অ্যাচিভমেন্টের ফিলিং। একদম কিন্তু ফোর্স করছে। এই যে ইনার মোটিভেশন, এইটা কিন্তু ভেতর থেকে আসে, এটা ভেতর থেকে একদম দিল থেকে আসতে হবে। একদম স্যার। অন্যরা 31 ডিসেম্বর পালন করছে, 1 জানুয়ারি পালন করছে, আমি পড়তে হচ্ছে আমাকে। এই আমার এখানে পেছনে একটা জানলা ছিল, দেখে বাজি পুড়ছে, সবাই নাচছে, টিভি খুলে সবাই ডান্স করছে, পড়তে হচ্ছে। রিক্রিয়েশনের জন্য হ্যাঁ, মাঝে মাঝে হাঁটা চলা, একটু এক্সারসাইজ, কিন্তু মূলত পড়তে হবে, ফোকাস। হ্যাঁ, সে তো সবাই তো কেউ 24 ঘন্টা পড়তে পারে না, আর 24 ঘন্টা লাগবে না, আমি বারবার বলছি। সব কিছু হচ্ছে, কিন্তু পড়াটা হচ্ছে আমার, সেই পড়াটা সাধনা, যে আমাকে পড়তে হচ্ছে।
আস্তে আস্তে দেখলাম যে কাট অফের ওই ক্লিয়ারটা কমে যাচ্ছে। তারপর অ্যাট ওয়ান ব্যাস প্রথম ক্লিয়ার হলো, ওকে, প্রথম বুম ক্লিয়ার হলো, ঠিক আছে, আলাদা হ্যাঁ প্রিলিমস ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে, এবার তাহলে মেন্সের জন্য পড়তে হবে, ঠিক আছে। এই করে করে এই যে কনস্ট্যান্ট, মানে আমি ফেল হলেও, আমি 5টা পরীক্ষাতেও ফেল হলেও আমি কিন্তু 6th অ্যাটেম্প্ট দেব বা 7th অ্যাটেম্প্ট দেব। আমাকে যে কেউ বলে দেবে যে না এটা তোর দ্বারা হবে না, সে কে আমাকে জাজ করে, বা ওই যে লেভেল লাগিয়ে দেবে। Exactly. ওই যে আমার 10th-এর, আমি বলছি আমার 10th-এর রেজাল্ট যদি আমাকে বলে যে 60% 50% পাওয়া হবে না, ও সিভিল সার্ভিস ভুলেই যা, হবে না, কিন্তু ওই কাগজটা একটা ক্ষণিকের মুহূর্ত মাত্র, ওইটা কিছুতেই আমাকে লেভেল লাগিয়ে দিতে পারে না। স্যার তো এখন আমরা যাব, আমাদের অনেক অ্যাসপিরেন্টরা বিভিন্ন রকম কোয়েশ্চেন করছে, আপনাকে দেখে সবাই আপ্লুত আনন্দে। অ্যান্ড যখনই আপনাকে দেখে স্টুডেন্টরা, মানে আমরাও যখন দেখি নর্মালি, মানে এটা কিভাবে হয় জানি না, একটা আলাদা ইন্সপিরেশন মনের ভেতরে, মানে একটা মোটিভেটেড হয়ে যায়, মানে একদম যেমন আপনাকে এসেই দেখলাম আপনি পুরো সারাদিনের কাজ করার পর আসার পরে চলো ঠিক আছে একদম জোশের সঙ্গে করতে হবে, এই যে ব্যাপারটা স্যার, মানে ওই আর কি। তো প্রথম প্রশ্ন একটা স্টুডেন্ট আমাদের করেছে, সে বলছে স্যার আমি বিগিনার WBCS অ্যাসপিরেন্ট, আমার কাছে এখন WBCS মহাসমুদ্রের মতো, কিভাবে পড়া উচিত, কি করা উচিত, একটু গাইড করলে খুব ভালো হয়। মানে এটা এখন নতুন যারা অ্যাসপিরেন্ট আসবে তাদের দিক না, সিভিল সার্ভিস, আমি বলছি সিভিল সার্ভিস সবার কাছে মহা সমুদ্রের মতন, কারোর কাছে অ্যাটলান্টিক, কারোর কাছে বে অফ বেঙ্গল, কারোর কাছে প্যাসিফিক ওশান। একটা সেট স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে। প্রথমে আমি বারবার বলছি জেনারেল স্টাডিজ একটা ম্যানুয়াল দিয়ে এগোতে হবে, ডেডিকেটেডভাবে কনসিস্টেন্টভাবে প্রিপারেশনটা করতে হবে, তাহলেই দেখবে আস্তে আস্তে তুমি মহাসমুদ্রে ইংলিশ চ্যানেল সাঁতরে পার হয়ে যেতে পারবে। কিন্তু ডেডিকেটেড কনসিস্টেন্সি, যেটা সবথেকে আমাদের অভাব হয়, আমারও অভাব হয়েছিল, যে এত বড় হিউজ তো মনে হয় যে আমি পারবো না, আমরা প্রচণ্ড জোশের সঙ্গে ঝাঁপিয়ে পড়লাম, দিয়ে তারপর আমরা আর সাঁতার কাটতে পারলাম না, তাহলে কি হবে, ডুবে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যে জোশের সঙ্গে ঝাঁপাও, কিন্তু জোশটা বজায় রাখতে হবে। ইট ইজ প্রেফারেবলি টু স্টার্ট উইথ বেবি স্টেপস। মানে আমরা অনেক সময় কি করি, ঝাঁপিয়ে পড়ি, যে প্রথমে আমি 12 ঘন্টা 13 ঘন্টা পড়তে শুরু করে দিই, নট রিকোয়ার্ড, অমানবিক একটা রুটিন তৈরি করে ফেলি আমরা, অমানবিক একটা রুটিন তৈরি করি, উইচ ইজ নট সাস্টেনেবল। এক্স্যাক্টলি স্যার, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্টার্টিং পয়েন্ট অফ ফেলিয়ার। মানে ফার্স্ট স্টেপটাই ভুল নেওয়া, ফার্স্ট স্টেপটাই একদম, মানে আমি প্রথম দিন জিমে গেলাম, দিয়ে সব ইনস্ট্রুমেন্ট করলাম, চেস্ট মারলাম, বাইসেপ মারলাম, ব্যাক মারলাম, সব মারলাম, লেগ মারলাম, দিয়ে তারপরে এত ব্যথা হলো, দিয়ে আমি হাঁটতেই পারছি না, চলতেই পারছি না, দিয়ে আমি আর জিম ছেড়ে দিলাম, একদম, বা আমার কোনো মাসেল ইনজুরি হয়ে গেল, একদমই। তো দ্যাট ইজ, এই সমস্যাগুলোই হয়। এবং এরপরেই যে প্রশ্নটা স্টুডেন্টের কাছে আসে, যেটা আমরা সবসময় দেখি, সর্বক্ষেত্রে স্টুডেন্টদের করতে দেখা যায়, যে স্যার কোন বই দিয়ে শুরু করব, বা বেসিক বইগুলো কি, একসঙ্গে 3টে সাবজেক্ট দিয়ে শুরু করব, 2টো সাবজেক্ট দিয়ে শুরু করব, না সবগুলো একসাথে 1 ঘন্টা করে পড়বো, মানে এই ধরনের আর কি একটা দোলাচল মনের মধ্যে চলে। সেক্ষেত্রে না, এটা আমি একদম ক্লিয়ার কাট উত্তর দিয়ে দিচ্ছি। প্রথম আমরা যখন শুরু করব, আমি অ্যাডভাইস করব, কি রিকোয়েস্ট করব, যে একটা সাবজেক্ট ধরে ধরে ফোকাস করতে। আমি যখন রিভিশন করব, তখন আমি দিনে অনেকগুলো সাবজেক্ট নিয়ে ডিল করব। কিন্তু আমি যখন বিগিনার স্টেজে আছি, ধরুন হিস্ট্রিটা আমি পড়ছি, আমার কাছে হিস্ট্রিটা নতুন, বা আমি যেহেতু অনেকদিন আউট অফ টাচে আছি, তাহলে আমি নতুনই আমার কাছে, বা আমি হয়তো ইকোনমিক্স পড়ে এসেছি, কিন্তু আমার কাছে এখন পুরোটাই নতুন করে পড়তে হবে, বা আমি সায়েন্স পড়ে এসেছি, কিন্তু আমি এতদিন চাকরি করার ফলে আমি আউট অফ টাচ হয়ে গেছিলাম, তাহলে আমাকে নতুনভাবেই শুরু করতে হবে। সেই ক্ষেত্রে ইট ইজ অ্যাডভাইজেবল যে আমি একটা সাবজেক্ট নিয়ে স্টার্ট করব। রিভিশন যখন করব, তখন আবার আমি একসঙ্গে 2টো সাবজেক্ট 3টে সাবজেক্ট রিভাইজ করব। কিন্তু একটা দিনে আমি যদি 4-5টা সাবজেক্টও নিয়ে যদি রিভাইজ করতে শুরু করি, সেটা কিন্তু আমি রেজিস্টার করতে পারবো না, কারণ হিউম্যান ব্রেন তো, আমরা মাল্টিটাস্কিং জানি, মাল্টিটাস্কিং ইজ ভেরি কুল, বাট হিউম্যান ব্রেন
is designed for unilateral tasking. এক্স্যাক্টলি স্যার। এই ক্ষেত্রে স্যার আমি যেটা বলবো, অনেকে বলে যে যেটাতে তোমার মানে অনেকজন অনেক রকম অ্যাডভাইস দেয়, যেমন এই সাবজেক্টটা তোমার স্ট্রেংথ আছে, এটা দিয়ে শুরু করো, তো এটাতে তোমার মানে ভালো লাগাটা জন্মাবে, আরো তুমি ওটাতে একদম খুব ভালো স্ট্র্যাটেজি। অনেকে বলে যে যেটাতে তুমি দুর্বল আছো সেটা দিয়ে শুরু করো, মানে অ্যাকর্ডিং টু ইউ হোয়াট শুড বি দ্য। আমি বলবো আমাদের স্ট্রেংথ পয়েন্টসগুলো নিয়েই শুরু করা উচিত ডেফিনেটলি। মানে আমার ব্যাপারটা হচ্ছে কি, এই যে ভাস্ট সমুদ্র, আমায় কিন্তু নিজেকে মোটিভেট রাখতে হবে এবং আমি কনস্ট্যান্টলি ওই জিনিসগুলো করব যেটাতে আমি মোটিভেটেড থাকতে পারি। তাই আমি প্রথমেই আমি শক্ত জিনিস দিয়ে বা যেটাতে আমি তথাকথিত উইক দিয়ে শুরু করব না, একটু ভালো এগোলাম, একটু কমফর্ট জোনে আছি, দেন আই উইল পুট মাই সেলফ ইনটু আনকমফোর্টেবল জোন। এক্স্যাক্টলি স্যার, মানে সেই যখন আমি নিজের যে ফিল্ডে আমি ভালো সেই ফিল্ড নিয়ে শুরু করলে আমি দেখবো আমি আমার অনেকটা বুঝতে পারছি একদম, এন্ড ওটা একটা অ্যাচিভমেন্ট ফিলিংও দেবে, তার জন্য আরো মোটিভেশন আসবে সেখানে। একদম এক্স্যাক্টলি স্যার। মানে আমি গায়ক, আমি ইউজড হচ্ছি পপ গানে, তাহলে আমি কিন্তু রেওয়াজটা পপ গান দিয়ে শুরু করব, দিয়ে আস্তে আস্তে আমি ক্লাসিক্যালে জনারে ঢুকবো। প্রথমে যদি আমি একটা পপ সিঙ্গারও যদি ক্লাসিক্যাল ঠুমরি দাদরা এগুলো করতে যাই, মুখ থুবড়ে পড়বো আমি, এরকমই ব্যাপারটা। কিন্তু আমি যদি সত্যিকারের রেওয়াজটা করতে পারি, আমার জন্য ওয়েটা ন্যাভিগেটেড হতে থাকবে। একদম স্যার, খালি জিপিএসটা অন থাকতে হবে। একদম স্যার, এটা একদমই খুবই সুন্দর। আমরা স্যার তো মানে কি বলবো, স্যারের পুরো অভিজ্ঞতা থেকেই স্যার যা বলে থাকেন স্টুডেন্টদের, অ্যান্ড এগুলো হচ্ছে মানে এক একটা জাস্ট এগুলো এরকম নয় যে কোনো বই থেকে বা কোনো কারো কাছ থেকে, যখন কারো অভিজ্ঞতা থেকে কোনো কিছু আসে সেটার থেকে দামি আর কিছু হতে পারে না, তাই না স্যার? তো এখন আরেকটা প্রশ্নে চলে যাব স্যার। বলছে স্টুডেন্টদের প্রথম কথা, স্যার আমার 30 বছর বয়স, কেউ বলছে স্যার আমার 31 বছর বয়স, তাহলে আমাদের কি রিস্ক নেওয়া উচিত হবে আর প্রিপারেশন চালানো? আমি এটা খুব সুন্দর কথা বলবো, মানে বাস্তব কথা বলছি, আমাদের জীবনটাই কিন্তু খুব রিস্ক, নো ডাউট। একদম, এটা ভেরি ট্রু। মানে আমি যদি সবসময় ভাবি যে আমি সেফ জোনে খেলবো, তাহলে কিন্তু আমি জীবনে কিছু অ্যাচিভ করতে পারবো না। কোনো গ্রেট জিনিস করতে গেলে, অ্যাকমপ্লিশ করতে গেলে আমায় কিন্তু রিস্ক নিতেই হবে। তো আমি যদি ভাবি, হ্যাঁ এটাকে ক্যালকুলেটেড রিস্ক আমি বলি, তাহলে আমি যদি ভাবি যে আমি এই রিস্কটা নিতে পারি, ডেফিনেটলি ইটস ওয়ার্থ টেকিং। একদম, ইট ইজ ডেফিনেটলি ওয়ার্থ টেকিং। মানে মানে এরকম যদি হয় যে আর 1 বছর আছে, তখন সেটা সম্ভব নয় কোনোভাবে, যে তখন মেন্স আছে, কিছুই সম্ভব না। হ্যাঁ, বাট যদি এরকম আমার হাতে সময় থাকে, মানে ক্যালকুলেটেড যেটা আপনি বললেন, তাহলে অবশ্যই এগিয়ে যাও। অবশ্যই। এবং আমার যদি সেখানে প্যাশন থাকে, আমি বারবার বলছি সিভিল সার্ভিস প্রিপারেশনটা ভীষণ প্যাশনের ওপর। মানে যে 12 ফেলে যেরকম গল্প দেখলাম, আমি হয়তো জানতাম না সিভিল সার্ভিস কি, কিন্তু কোনো কিছু আমাকে আকৃষ্ট করছে। একদম স্যার, আমি সাবজেক্ট জানি না, কিছু জানি না, কিন্তু কোনো কিছু আমাকে আকৃষ্ট করছে, নাড়িয়ে দিচ্ছে। দ্যাট ইজ প্যাশন, দ্যাট ইজ ইগনাইটিং মাই প্যাশন। মানে সেই উদ্যমটা মানে আমি জানি না, কিন্তু আমাকে জানতে হবে না, কাউকে চিনি না, আমি চলে যাচ্ছি। একদমই মানে ওই দিল্লিতে হয়তো অনেক মাস্টার আছে, বা হয়তো আমাদের এইখানেও যেখানে পীঠস্থান আমরা বলি, যে হয়তো অনেক মাস্টার আছে, অনেক অভিজ্ঞ সেই দাদা দিদিরা আছে, যারা 5 বছর 4 বছর ধরে এই WBCS এর পেছনে পড়ে আছে, কি সিভিল সার্ভিসের পেছনে পড়ে আছে, কিন্তু আমি একদম নিউবি, আমার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু একটা সামথিং ইজ দেয়ার দ্যাট ইজ ইগনাইটিং মি। কোথাও কি বুকে লাগছে যে না, এটা জ্বালিয়ে দিচ্ছে, এটা হতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, আপনি রাস্তা তৈরি হয়ে যাবে। আর আমি যদি একদম বসে থাকি এবং নাম্বার হিসাব করি, এত লাখ পরীক্ষা দেয়, তার মধ্যে এতজন হয়, তার থেকে মেন্স হয়, তার মধ্যে এত, সো এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু 100, ওরে বাবা 0.7% সাকসেস রেট, এই ম্যাথামেটিক্স করলে কিন্তু জীবনে হবে না। একদম, মানে আমি যেটা চাইছি সেটা আমি পাবো, এই ভাবনাটা মনের ভেতরে যদি নাই আসে, একদম কোনোভাবেই সেটা অনেক সময় না, টু অ্যাচিভ সামথিং, হ্যাঁ মানে একটু আমি বলবো, একটু
একটু ওই সার্ফেরা বলে না, হ্যাঁ, হতে হবে, পাগল হয়ে যেতে হবে, নো ম্যাটার মানে হোয়াট পিপল আর সেইং অ্যাবাউট। একদমই এটা এই ক্ষেত্রে মানে স্টুডেন্ট এই জায়গাটাতেই আসবো স্যার, যেটা বললেন আর কি। এই বেশ কয়েকটা স্টুডেন্ট সব সময় বলে, আর এখানেও বলতে দেখছি যে স্যার পড়তে পড়তে মোটিভেশন হারিয়ে ফেলি, কি করব বুঝতে পারি না, তখন মনে হয় যে ছেড়ে দেব, আর কি করব, কোনো কিছু অপশন নেই, আবার ভাবি যে যদি না হয়। আমি এটা খুব সুন্দর উপমা দেবো এখানে। সিভিল সার্ভিসটা অনেকখানি না ভালোবাসার মতন। আমি একটা রিলেশনশিপে আমি একজনকে ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু কোথাও গিয়ে জানি তাই আমি মোটিভেশন হারিয়ে ফেলছি, তাহলে কি আমি ছেড়ে দেবো? যদি ছেড়ে দিই তাহলে ভালোবাসাই ছিল না। দ্যাট ইজ দ্য অ্যান্সার। একদম, যদি ছেড়ে দিই তার মানে আমার ভালোবাসা ছিল না, দ্যাট ইজ জাস্ট আ ইনফ্যাচুয়েশন। একদম স্যার, অমুককে দেখে আমার মনে হয়েছে হ্যাঁ অমুক নীলবাতি চলবে, আমিও নীলবাতি চড়বো, দ্যাট ইজ আ ভেরি সুপারফিশিয়াল মোটিভেশন। এক্স্যাক্টলি স্যার। এবং অনেকে যারা সাকসেস, আমি বলছি না, অনেকে যারা হয়তো ক্লিয়ার করতে পারে না, অনেকের মধ্যে সুপারফিশিয়াল মোটিভেশনটা খুব থাকে, মানে একটা সুপারফিশিয়াল মোটিভেশন। একদমই স্যার, ইনার সেই ব্যাপারটা নেই। আমার এন্ড রেজাল্টটা খুব ভাল লাগছে, হ্যাঁ, কিন্তু আই রিফিউজ টু গো থ্রু দ্যাট গ্রাইন্ডিং। I hate the journey. I hate the journey. That is the problem for the most of the students. মানে এই জিনিসটা আমি রিকোয়েস্ট করব যে একটা আমাদের সবার মধ্যে ইমেন্স পোটেনশিয়াল আছে, এবং আমরা যদি সত্যি মানে ওই মন থেকে চাই না, আমি বিশ্বাস করি ভগবান রাস্তা করে দেবে। একদম, আমি এটা খুব বিশ্বাস করি যে ভগবান রাস্তা করে দেবে। মানে এটা আপনি ফিল করেছেন, আপনি আপনার আমি নিজে ফিল করেছি। একদমই, যে ফিল করে সে আরো বেশি। আমি ফিল করেছি ভগবান রাস্তা করে দেবে, এবং কোনো এক্সপিরিয়েন্স বৃথা যায় না। আমি অনেক দিন নষ্ট করেছি ক্যাট দেওয়ার জন্য, জ্যাট দেওয়ার জন্য, MBA পরীক্ষা দেওয়ার জন্য, তারপর সাডেনলি আমি সিভিল সার্ভিসে শিফট করেছি। আমার মনে হয়েছে যে আমার ওই এক্সপিরিয়েন্সটা আমার পুরো ওয়েস্ট গেল, কিন্তু অ্যাকচুয়ালি না, ওইটাও কিন্তু আমাকে এই কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রিপেয়ার করে গেছে। তো কোনো এক্সপিরিয়েন্স কিন্তু বৃথা যায় না, ওইটা আমাকে ওই মোমেন্টামে নিয়ে এসছে। একদম, মানে কাজে কোথাও না কোথাও লেগে যাবে। একদম, আমরা তো আমি যখন বিপ্রতে চাকরি করতাম তখন তো অনেকটা আমার পড়াশোনা থেকে ডিট্যাচ ছিল, কিন্তু ওই যে প্রিপারেশন করতে গিয়ে মোমেন্টামে এসেছিল, তারপর আবার ফেলিয়ার করতে 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 বাধা, ডিমোটিভেটেড, একদম ডিমোটিভেটেড হবে তুমি। কেউ একদম ফুল চার্জে গিয়ে মানে এলাম, দেখলাম, জয় করলাম, বাট সাচ আ বিউটিফুল লাভ স্টোরি হবে না। কিন্তু এটাই বলা হয়, মানে অনেকে বলে না, উই সি দ্য সাকসেস বাট উই ডোন্ট সি দ্য জার্নি। একদম, এই জার্নিটার আমি দেখতে বলছি। একদম, হ্যাঁ, মানে এটাই কথা যে স্টুডেন্টদের কাছে এটাই, যে যখন তোমরা শুরু করছো, মানে ওই স্যার যেটা বললেন যে নীলবাতি লালবাতি, ওইটাকে দেখার থেকে সেই মানুষটার জার্নিটা দেখো। 12th ফেলের যে ও লাস্টে কি পেলো সেটা দেখার থেকে সে যে জার্নিটা গো থ্রু করেছে সেটা দেখো। তারপরে যদি তোমার ভিতরে সেই মোটিভেশনটা সেম লেভেলে থাকে, দেন ইউ ক্যারি অন, ইজন্ট ইট স্যার? একদম একদম। তো এইবার যেটা এই প্রশ্নটাও অনেকের কাছ থেকে আমরা পাচ্ছি, সেটা হচ্ছে স্যার কলেজে পড়াকালীন WBCS কিভাবে পড়া দরকার। অনেকে বলছে যে স্যার পড়াশোনা চালানোকালীন কি WBCS এর প্রিপারেশন নেওয়া যাবে। আবার অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটা থাকে যে স্যার আমি কোনো জবের সঙ্গে যুক্ত, যে ধরে নিন কোনো একটা প্রাইভেট সেক্টরে কাজ করছি বা কোনো একটা স্কুল টিচার, তো আমার ক্ষেত্রে কি সম্ভব, কিভাবে শুরু করব, কিভাবে টাইম ম্যানেজ করব? দুটো ক্ষেত্রেই সম্ভব। আমি চাকরি করতে করতেও পড়তে পারি, আমাকে টাইম ম্যানেজ করতে হবে, আমাকে সেখানে উইকেন্ডসগুলোয় বেশি ভালো পড়াশোনা করতে হবে। আর আমি কলেজ করতে করতেও, কারণ কলেজেও তো আমাকে যেতে হয়, তো সেখানেও আমাকে কিন্তু আমার কলেজের পড়ার পাশাপাশি আমি কিন্তু বেবি স্টেপসে সিভিল সার্ভিসের প্রিপারেশন নিতে পারি। একদম, এটা একদমই ঠিক কথা স্যার বললেন। অ্যান্ড এইরকমই আরও সকলে তোমাদের কাছে বলি যে যার যা প্রশ্ন আছে নির্দ্বিধায় তোমরা করতে পারো। সকলের প্রশ্ন আমরা চেষ্টা করব স্যারের কাছে নিয়ে যাওয়ার।
এইটা স্যার, এক্সিকিউটিভ অফিসারদের ওয়ার্ক প্রোফাইল নিয়ে যদি একটু ডিটেলসে বলেন। মানে ব্যাপারটা হচ্ছে স্টুডেন্টদের, মানে স্টুডেন্টরা যেটা জানে কিছু পোস্টের নাম জানে, যে এই পোস্ট ওই পোস্ট, অ্যাকচুয়ালি সেই পোস্টে থাকাকালীন কী রকম চ্যালেঞ্জেস ফেস করতে হয়, বা কিভাবে মানে ওই জার্নিটা কত মানে আদৌ এমনি কি স্মুথ, শুধুই কি নীলবাতি, না তার সঙ্গে সঙ্গে অনেক ওয়ার্ক প্রেশার আছে, তার সঙ্গে আর কি ফ্যাসিলিটি বা যেটা আমাকে মোটিভেট রাখে বা আনন্দ দেয় সেই কাজের মধ্যে, এই যদি জব প্রোফাইল নিয়ে যদি আপনি সব থেকে বেশি মোটিভেশনের ব্যাপারটা হচ্ছে যে তুমি প্রচণ্ড মানে অনেক বৃহত্তর ক্ষেত্রে তুমি মানুষের জীবনকে টাচ করতে পারবে। এবং অ্যাজ অ্যান এক্সিকিউটিভ, এই ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ বলতে আমরা শুধু বিডিও বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা জাস্ট একটা পোস্ট, যেটা স্টার্টিংয়ে আমরা হই। প্রত্যেকটা পোস্টে তুমি বিডিও হয়ে, পরবর্তীকালে এসডিও হয়ে, এডিএম বা যদি ডিএম হও, কি জয়েন্ট সেক্রেটারি হও, কি এমডি ম্যানেজিং ডিরেক্টরস হো, কি চিফ এক্সিকিউটিভ অফিসার সো অ্যান্ড সো, কি পরবর্তীকালে সেক্রেটারি, স্পেশাল সেক্রেটারি, এই প্লেথোরা অফ পোস্টে কি ডেপুটি কালেক্টর থাকাকালীন তোমার জব প্রোফাইল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডাইভার্স থাকবে, এবং সেখানে প্রত্যেকটা জায়গায় তোমাকে ওই ক্ষমতা দেওয়া হবে। উইথ রেসপন্সিবিলিটি কামস ইউর ফেসিলিটিস, ঠিক আছে? কিন্তু ওই ক্ষমতা বলে তুমি অনেকের জীবনে পজিটিভ ট্রান্সফরমেশন নিয়ে আসতে পারবে। আমি ওই জন্য বলছি এর থেকে বড় মোটিভেশন কিছু নেই। এবং সত্যি মানে প্রচুর আমি প্রবেশনাল পিরিয়ড থেকে আমি দেখতে পেরেছি যে আমাদের যখন আমরা ইনকোয়েস্ট করছি, ইনকোয়েস্ট ইজ আ ভেরি টাফ থিং দ্যাট উই ম্যাজিস্ট্রেটস হ্যাভ টু ডু। কিন্তু ওই ইনকোয়েস্টের ফলে আমরা যখন একজন মৃত ব্যক্তিকে দেখছি, তার অবজারভেশন লিখছি, কোথাও গিয়ে সেই মৃত ব্যক্তিটা জাস্টিস চাইছে আমাদের কাছ থেকে, হয়তো কোথাও গিয়ে সেই মৃত ব্যক্তির আত্মা জাস্টিস চাইছে, আমরা অবজারভেশনটা রেকর্ড করলাম। দ্যাট অবজারভেশন ইফ রেকর্ডেড অ্যান্ড ইফ ডান কারেক্টলি ক্যান গিভ জাস্টিস টু দ্যাট সোল। এই আপনি যে আনসারটা দিলেন এর পরিপ্রেক্ষিতেই একটা স্টুডেন্ট খুব বড় সড়ো প্রশ্ন করেছে, আমি দু এক কথায় আপনার কাছে তুলে ধরবো। ডাব্লিউবিসিএস অফিসার হওয়ার জন্য সৎ থাকাটা কতটা জরুরি? আমি স্যার আপনার লাইফস্টাইল খুব ভালো মতো পর্যবেক্ষণ করেছি, আমি দেখেছি আপনি অনেক কষ্ট করে আজকে এই জায়গায় এসেছেন, নিজের মতো করে পড়া শুরু করেছি। আপনি যদি এই বিষয়ে কিছু বলেন। প্রচণ্ড জরুরি সৎ থাকাটা। বলে না যে সিভিল সার্ভিসের পাওয়ার আছে, অ্যান্ড পাওয়ার কারাপ্টস। এক্স্যাক্টলি স্যার, এইটা হচ্ছে কালচক্রের নিয়ম। কিন্তু এইখানে তোমাকে সৎ থাকতে হবে, কারণ ইফ ইউ আর কারাপ্ট, ফ্রম দেয়ার ইউর ডাউনফল উইল স্টার্ট। এক্স্যাক্টলি। কোনো জিনিস মানে এটা সবসময় পরীক্ষার ক্ষেত্রেও কি জীবনের ক্ষেত্রে, যে জিনিসটা খুব সলভ মানে খুব ইজিলি আমরা অ্যাকোয়ার করছি, দ্যাট ইজ টেম্পোরারি। একদম কালের নিয়ম, গোল্ডেন ওয়ার্ডসে কেউ লিখে দিতে পারে, আমি খুব ইজিলি একটা জিনিস পেয়ে যাচ্ছি, আমার কাছে ইজিলি সেই জিনিসটা চলে যাবে, আমার থেকে ইজিলি জিনিসটা চলে যাবে। আমি এটা নিজে খুব বিশ্বাস করি। একদম স্যার। আর আমি একটা জিনিস অ্যাকোয়ার করছি থ্রু হার্ড ওয়ার্ক, আমার কাছে সেটা থাকবে, এবং সেটা যদি আমি আরো ভালো করে অ্যাকোয়ার করি, আমার মৃত্যুর পরও আমার ফল দেবে, আমার নামের সঙ্গে সেটা থাকবে। এটা আপনি বললেন যে একদম আমরা কি কতদিন আর আছি পৃথিবীতে, তাহলে কেউ চুল্লিতে যাবে, তাহলে কবরে যাবে, তাহলে কিন্তু আমাদের কাজটাই থেকে যাবে। তাহলে একদমই। তো সৎ থাকাটা অবশ্যই জরুরি, কারণ তুমি সৎ না থাকলে সমাজের কি করে সেবা করবে, সমাজের উন্নতি কিভাবে নিয়ে আসবে। এইবার স্যার মেন যে প্রশ্নটা, যেটা এই গত যে পরীক্ষাটা হলো প্রিলি, তারপরে সবার মধ্যে উঠে এসেছে, একটা সেগমেন্টে স্টুডেন্ট প্রায় হতাশ হয়ে গেছে, তারা প্রিপারেশন বন্ধ করে দিয়েছে। কিছু স্টুডেন্ট চাইছে, কিছু স্টুডেন্ট এই কোয়েশ্চেন লেভেল বা প্যাটার্ন দেখে খুব আনন্দিত যে এটা ডাব্লিউবিসিএস লেভেলের হয়েছে আর কি। তো আপনি সেই ক্ষেত্রে কি বলবেন যে যে প্রশ্ন কতবার হয়েছে, মানে লাস্ট টাইম যেটা হয়েছে, সেই প্যাটার্ন অনুযায়ী প্যাটার্নটা কেমন, কি তার প্রোজ অ্যান্ড কনস, আর
এই প্যাটার্ন অনুযায়ী কিভাবে স্টুডেন্টরা আমাদের স্ট্র্যাটেজি সাজাতে পারে বা প্রিপারেশন শুরু করতে পারে? না দেখো, গত বছরে যেরকম মানে এই বছরে যেরকম প্যাটার্ন হয়েছে, দ্যাট ইজ আ ভেরি ওয়েলকাম চেঞ্জ। সিভিল সার্ভিস পরীক্ষা যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে। আমাদের 2017-এও কিন্তু প্রিলিমস বেশ টাফ হয়েছিল, সায়েন্স থেকে শুরু করে বেশ কিছু কোয়েশ্চেন ডাইসি এসেছিল। আমাদের 2018-এর মেন্সের আমি অনেক কোয়েশ্চেন দেখেছি এইবারে এই প্রিলিমসে মানে রিপিট হয়েছে, কারণ আমি বুঝতে মানে ওই কোয়েশ্চেনগুলো মানে আমার মেন্সের যেরকম অ্যাকচুয়ালি খুব নাটশেলে যদি বলতে চাই, মেন্সের আমার যেরকম কোয়েশ্চেন প্রশ্নপত্র আসছে সেটা এখন আমার প্রিলিমসে আসছে, দ্যাট ইজ পিরিয়ড। কিন্তু আমি তো সবসময় বারবার সবাইকে বলি যে আমার তো পরীক্ষাটা হচ্ছে আমাকে সিভিল সার্ভিস পেতে হবে। একজন ইউপিএসসি অ্যাসপিরেন্ট মেন্সকে চোখ রেখে পড়ে, একজন ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টকেও কিন্তু মেন্সকে পাখির চোখ করে পড়তে হবে। কিন্তু কোথাও গিয়ে মানে কিছু কিছু সেকশনে হয়তো মনে হয়েছিল যে প্রিলিমসে খুব সহজ কোয়েশ্চেন আসে, তো ঠিক আছে ওইভাবে হয়তো একটা সুপারফিশিয়াল ভাবে পড়বো, দিয়ে আমার প্রিলিমস ক্লিয়ার হয়ে যাবে। তারপর প্রিলিমস ক্লিয়ার পর আমি দেখবো যে আমি মেন্স দিতে যাবো কিনা বা এই যাবো কিনা, যে চল মানে দেখি পরীক্ষা দিয়ে দেখি। এই জিনিসটা কিন্তু ডেফিনেটলি করলে হবে না। একদম। তো মেন্সের প্রিপারেশন যারা নিয়ে পড়ছে তাদের জন্য কিন্তু এই এক্সাম খুব বেশি শকিং নয়। মানে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য কনসেপচুয়াল নলেজ অফ এভরি সাবজেক্ট। একদম একদম। মানে ওখানে এমসিকিউ কোনো বই বা মক টেস্ট করে কিছুদিন পড়ে চলে গেলাম না, এবিসি করে সব দাগিয়ে চলে এসে কোনো রকমের এমসিকিউ বেসড প্রিপারেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিজাস্ট্রাস কাইন্ড অফ প্রিপারেশন। একদমই নয়। আমার স্ট্যান্ডার্ড টেক্সট বুক পড়তে হবে, যে স্ট্যান্ডার্ড টেক্সট বুকগুলো আছে, পিডিএফগুলো নয়, স্ট্যান্ডার্ড টেক্সট বুক আগে পড়তে হবে। আমরা আগে কি করি, নোটস খুঁজি। একদম। এবার এই যে বিভিন্ন কোচিং ইনস্টিটিউটস বা বিভিন্ন যে সবাই নোটস দিচ্ছে, উইচ ইজ ভেরি গুড। নোটস হচ্ছে একটা বইয়ের সারমর্ম, মোস্ট ইম্পর্টেন্ট পার্টসগুলো করতে হয়। কিন্তু আমাদের আনফর্চুনেটলি কি, আমরা শুধু যদি নোটস পড়ি তাহলে কিন্তু আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকবে না। এমনকি হয়তো কোয়েশ্চেনটা নোটসেই আছে, কিন্তু জাস্ট বিকজ আমরা শুধু নোটসটা পড়েছি, কনসেপচুয়াল ক্ল্যারিটি নেই, একটু টুইস্ট করে দিয়েছে, আমি উত্তর করতে পারলাম না। পরে বলছে তো না, এই তো নোটস তোমাদের নোটসে ছিল। তাহলে ওর জন্য আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি আনতে হবে। মানে আগে বইগুলো পড়ো, একদম কনসেপচুয়াল ক্ল্যারিটি আনো, একদম, তারপরে তুমি নোটস নাও, একদম কিউ করো, যা আমাকে নোটস পড়তে হবে, আমাকে এমসিকিউ করতে হবে, কিন্তু আগে আমার কনসেপচুয়াল ক্ল্যারিটি, ভিতটা স্ট্রং হয়। এক্স্যাক্টলি। এক্ষেত্রে তাহলে স্টুডেন্টকে এই মানে এর কোনো দ্বিমত বা দ্বিধাদ্বন্দ্ব নেই যে কনসেপ্ট বেস পড়াশোনা করতে হবে, এবং তার জন্য প্রত্যেকটা সাবজেক্টের টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। একদম। আর কোনো এর না একদম একদমই স্যার, থ্যাংক ইউ। দেখি আর কি প্রশ্ন করছে। ওকে স্যার, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এইটা অনেকের প্রশ্ন এসছে যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে কি করব, অ্যান্ড এই বছরের মানে লাস্ট যে প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের মানে পুরোটাই যেমন কনভেনশনাল প্রশ্ন যেমন এসছে, তো ওটা নিয়েও স্টুডেন্ট একটু ভীতি প্রদর্শন করছে। মানে পিএসসির যে প্যাটার্নগুলো আমরা যেটা দেখতে পাচ্ছি, যে পিএসসি কিন্তু কনভেনশনকে ব্রেক করছে একদম। এবার আমরা হয়তো অনেক ক্ষেত্রে বা অন্যরা সাজেশন দেয় কি লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স, একদম এটাই সমস্যা। হ্যাঁ এটাই সমস্যা। কিন্তু এখন বুঝতে পারছি লাস্ট 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়াও আমাকে বিগত কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে চর্চায় থাকতে হবে। মানে যখন প্রিপারেশন শুরু করছে তাকে তখন থেকে নিউজের সঙ্গে একদম, এবং এইটা ওই বারবার বলছি ডেইলি হ্যাবিটের মধ্যে আনতে হবে। আমি পরীক্ষার 1 মাস আগে কারেন্ট অ্যাফেয়ার্স পড়লাম, বই নিয়ে এলাম, দিয়ে নোটস পড়ে বাগাপ করলাম, আমি একদম পারবো না। স্যার আপনি একদম ঠিক বলছেন যে ওই পরীক্ষার আগে করে কোনো স্ট্যান্ডার্ড কোনো 1 ইয়ারের অনেক আছে এরকম অ্যাচিভার্স থেকে শুরু করে, সেগুলো এনে ওই 15 দিন 20 দিন পড়ে নিলাম, কয়েকটা ইম্পর্টেন্ট গুলো দেখে নিলাম, গিয়ে দেখছি আর কিছু মানে শুনতে হয়তো এটা খুব ভাল লাগবে, এটা তো একটা খুব শর্টকাট স্ট্র্যাটেজি লাগবে, কিন্তু আলটিমেটলি এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু ব্যাকফায়ার করে। এক্স্যাক্টলি। আমি যদি কনসিস্টেন্টলি
একজন কারেন্ট অ্যাফেয়ার্স শুরু থেকে পড়ে আসছে ডেডিকেটেডভাবে টাইম টেবিল ওয়াইজ মেনটেন করে যে আমি এইটুকু সময় কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দেবো, কি আমি রেগুলার চর্চা শেখাচ্ছি। এই যেমন কারেন্ট অ্যাফেয়ার্স কিরম করে আমাদের পড়তে হয়, অনেকে হয়তো কাজ করে ওয়ার্কিং, তাদেরকে বাস ট্রামে কি কমিউট করতে হয়, ট্রেনে কমিউট করতে হয়, তো ওই জার্নিতে তারা যদি কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর কোনো ভালো একটা ওয়েবসাইট থেকে যদি রেগুলার বেসিসে পড়তে থাকে তাহলে দ্যাট উইল পে, তাই কিন্তু ধোকা দেবে না। মানে যে সময়টা তুমি জার্নিতে দিচ্ছ সেটাকেও তুমি ইউটিলাইজ করো, এন্ড আমাকে সময় বার করে দিতে হবে। এক্স্যাক্টলি, একদমই। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা এরকম একটা কারেন্টই, মানে 4 দিন পরে আমি লাস্ট 4 দিনের পড়াটা হয় না, না হয় না, মানে যে আমি এক সপ্তাহটা একবারে করবো। আর কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট মোমেন্টে করাটা অসম্ভব। মানে আমি এতটা ওভারলোডেড হয়ে যাব ইনফরমেশন নিয়ে যে আমি হারিয়ে ফেলবো। একটা স্টুডেন্ট প্রশ্ন করেছে যে সে সব কিছু বাংলায় লেখার পরে অপশনাল, মানে অপশনাল কি ইংলিশে দিতে পারবে? এমনিতে মূলত মেন্স মানে ইংলিশ, আমি জানি ও কিভাবে লিখেছে এটা। না বুঝতে পেরেছি, না না তুমি যে ল্যাঙ্গুয়েজে অপ্ট করছো সেই ল্যাঙ্গুয়েজটা ধারাবাহিকভাবে মানে দিতে হবে। মানে এখানে হয়তো আমাদের এমসিকিউ তো ইংলিশে থাকে, আমার বাংলা আমাকে বাংলায় লিখতে হয়, কি নেপালি যদি নেপালিতে বা ওইগুলো থাকে, ইংলিশ আমাকে ইংলিশে লিখতে হয়। অপশনাল আমাকে এখন যা সিস্টেম, পেপার 1 যদি আমি বাংলায় লিখি পেপার 2টা বাংলায় লিখতে হবে, বা পেপার 1 অপশনালে যেমন সাইকোলজি, পেপার 1 আমি যদি ইংলিশে লিখি পেপার 2টাও আমাকে ইংলিশে লিখতে হবে। ওকে, এরকমই যদি কিছু প্রশ্ন, মানে এরকম প্রশ্নটা থাকে, প্রশ্নটাও হয়তো ফর্ম করতে পারেনি, না বুঝে গেছি প্রশ্ন, বুঝে গেছি, দিলে দুটোই একই অর্থাৎ ল্যাঙ্গুয়েজে দিতে হবে। স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, অপশনাল, এটা সব অনেকের খুব বড় একটা প্রশ্ন থাকে যে অপশনাল হিসাবে কোনটাকে চুজ করব। অনেকে বলছে যে স্যার আমি এই নিয়ে অনার্স করেছি, বা এইটা আমার পার্টিকুলার সাবজেক্ট ছিল আমার গ্র্যাজুয়েশনে বা এমএসসি বা এমএতে, তো এটা নিয়ে এগোনোটা ভালো হবে, নাকি অ্যানথ্রোপোলজি নেব, নাকি সাইকোলজি নেব, নাকি সোশিওলজি নেব, মানে যেগুলো মূলত সবাই অ্যাডভাইস দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি না, আমি একদম বলবো অপশনাল সিলেকশনটা একদম খুব ব্যক্তিগত পার্সোনাল চয়েস হওয়া উচিত। আমার যদি একটাতে অনার্স থাকে, কি আমি যদি ওই নিয়ে এমএসসি করি, তার মানে ওই সাবজেক্টের উপর আমার ডেপথ অনেকটা বেশি, গ্রিপটা বেশি, তাহলে আমি ওই সাবজেক্টের যেহেতু ওই গ্রিপটা, মানে ওই গ্রিপকে আমি বেস রেখে আমি এখন আমার সিভিল সার্ভিসের অপশনাল পেপারগুলো একবার গো থ্রু করবো, দিয়ে দেখবো আমি কতটা পারবো, কতটা ইনস্ট্যান্ট পারছি করতে, মানে কতটা জানি, আর কতটা পড়লে আমি বেকআপ করতে পারবো। ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, মানে যদি পজিটিভ সিগন্যাল পাই, মানে যদি মনের থেকে গ্রিন 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 যদি বাজার প্রেস হতে থাকে, দেন গো হ্যাড। ইউ ডোন্ট হ্যাভ টু লিসেন টু XYZ যে এইটা পপুলার, এটা স্কোরিং, ওইটা স্কোরিং। স্কোরিং হচ্ছে তুমি যেটাকে সিলেক্ট করবে সেটাকে তুমি স্কোরিং বানাবে। অ্যাবসলিউটলি আমি সাইকোলজি সিলেক্ট করেছিলাম অ্যান্ড আই মেড দ্যাট স্কোরিং থ্রু আমার লেখন শৈলী দিয়ে, থ্রু আমার প্রেজেন্টেশন দিয়ে, থ্রু আমার পড়া মানে প্রিপারেশন দিয়ে। আমি যদি এমএসসি ইন জুলজি হই, আমার যদি সাবজেক্টের উপর ডেপথ থাকে, অ্যান্ড ইফ আই গো থ্রু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পেপার, অ্যান্ড ইফ সামথিং গ্রিন সিগন্যাল কামস যে না এটাই পারবো, এটা আমি হয়তো এখন পারছি না কিন্তু একবার দেখলে আমি এটা পারবো, ও এই কোয়েশ্চেনটা আমি জানি, ও আচ্ছা 6A তো আমি জানি, এটা লিখতে পারবো, অ্যাবসলিউটলি গো ফর। সেই কনফিডেন্সটা আমাকে আনতে হবে, কারণ ফিজিক্স অপশনাল নিয়েও র্যাঙ্ক হয়েছে, আছে, লিটারেচার অপশনাল নিয়েও র্যাঙ্ক হয়েছে, আছে, সোশিওলজি সাইকোলজি নিয়েও র্যাঙ্ক হয়েছে, আছে, আবার এগ্রিকালচারটাও দেখা যাচ্ছে, এগ্রিকালচার নিয়েও আছে। হ্যাঁ, যারা বিএসসি করেছে এগ্রিকালচার নিয়ে, এমএসসি করেছে এগ্রিকালচার নিয়ে, তারা এগ্রিকালচার নিচ্ছে। আবার আমার অ্যানথ্রোপোলজি নিয়েও র্যাঙ্ক করেছে, আমার হিস্ট্রি নিয়েও র্যাঙ্ক করেছে। তাহলে এইটা হচ্ছে মানে ওই ডোন্ট ফলো দ্য হার্ট, তুমি যেটাতে কমফোর্টেবল
এবং যেটা তোমার মনে হচ্ছে যে এই টাইমের মধ্যে উইদিন 6 মান্থস, উইদিন 7 মান্থস আমি এইটাকে কমফোর্ট জোনে নিয়ে আসবো, একদম সেটা আমি বলবো। হ্যাঁ, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে স্টুডেন্টরা সঠিক গাইড না পাওয়ার কারণে আর কি, মানে এই গাইডেন্সটা না পাওয়ার কারণে, কারণ সাজেশন চাইলে বা অ্যাডভাইস চাইলে সাজেশন দেওয়ার লোক বা অ্যাডভাইস দেওয়ার লোক প্রচুর আছে। XYZ কোনো একটা সাজেশন দিয়ে দিল, অ্যাডভাইস দিয়ে দিল, অ্যান্ড তারা সেটাকে গ্র্যাব করে নিয়ে সেটা নিয়ে না, এইটার জন্য কি হয়, ওই অপশনাল চেঞ্জ ডিজাস্টার হয়। Exactly. মানে আমার একটা সাবজেক্টের উপর অ্যাপটিটিউড নেই, কিন্তু অমুক দাদা বলেছে, অমুক দিদি বলেছে, কি অমুক স্যার বলেছে, সেই কথা শুনে আমি অপশনটা নিয়ে নিলাম, দিয়ে তারপর আমি পারছি না, কোপ আপ করতে পারছি না, দিয়ে তারপর আমি মাঝপথে আবার অপশনাল চেঞ্জ করছি। তাহলে কি হচ্ছে, আমার কিন্তু একটা হিউজ চাঙ্ক অফ এফর্ট ওয়েস্ট হচ্ছে। সো দ্যাট ইজ ডেফিনেটলি নট স্মার্ট ওয়ে অফ প্রিপেয়ারিং। মানে ওই স্মার্ট ওয়ার্ক আর হার্ড ওয়ার্ক বলছি না, হার্ড ওয়ার্ক করতেই হবে, স্মার্ট ওয়ার্ক ইজ আ সাবসেট অফ হার্ড ওয়ার্ক। কিন্তু আমি যদি আমি যদি আমার অপশনাল সাবজেক্টটা চেঞ্জ করতে থাকি, এইটা কিন্তু খুব ডিজাস্টার হয়ে যায়, খুব বার্ডেন হয়ে যায়, দেখাও যায়। হ্যাঁ, এইটা আমি একদম অ্যাভয়েড করতে বলছি। এইটা আমরা কেন করি, কারণ আমরা অপশনালটা নিয়ে সিরিয়াস নয়। আমরা ফর্ম ফিল আপের আগে যেই মুহূর্তে ফর্ম ফিল আপ করছি, সেই মুহূর্তে আমাদের মনে হয় ও আচ্ছা সাইকোলজিও নিতে পারি, ও আচ্ছা অ্যানথ্রোপোলজি নিতে পারি, ও আচ্ছা আচ্ছা জিওগ্রাফি বলে একটা অপশনাল হয়, ও আচ্ছা আচ্ছা বিজনেস ম্যানেজমেন্ট বলে একটা অপশনাল হয়, দেখি তো কিরম পেপারটা, আচ্ছা এরকম ঠিক আছে দিয়ে দিই। মানে আমরা সিরিয়াসলি অপশনটা ফিল আপ করলাম না, উই আর টু ক্যাজুয়াল। কিন্তু আমি যখন প্রিলিমসের কি সিভিল সার্ভিসের ফর্ম ফিল আপ করতে বসবো, আই উইল হ্যাভ আ ভেরি গুড আইডিয়া অ্যাবাউট মাই অপশনাল। একদম, মানে এটা না হওয়ার জন্যই আসলে এই সমস্যা। একদম। অ্যান্ড যেহেতু ইউটিউব বলে না, যে কোনো জায়গায় যে কোনো কারো অ্যাডভাইসে এটাই কথা আসে, এটা নিয়ে নেয় বা ওটা নিয়ে না, আমি ওই অ্যাডভাইসটা নিতে বারণ করব। একদম। এটা স্যার লাস্ট যে আমি প্রশ্নে যাব সেটা হচ্ছে, নর্মালি ইন্টারভিউ নিয়ে বেশ কিছু ভীতি মানে যেগুলো আছে আর কি স্টুডেন্টদের মধ্যে, ইন্টারভিউ নিয়ে আমাদের এখানে বেশ কিছু প্রশ্ন এসছে। প্রথম প্রশ্ন তো আসে ভাষা নিয়ে, তো আসেই, এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে ইন্টারভিউতে কারো ব্যাকগ্রাউন্ড দেখে তাকে কি জাজ করা হয়, বা তার এমন প্রশ্নগুলো এমন হয় যে সেটা তাকে হিউমিলিয়েট করছে, একদম না, করার জন্য। একদম, আমি এটা খুব ক্লিয়ার কাট অ্যান্সার দিয়ে দিচ্ছি ইন্টারভিউ নিয়ে। মানে যেহেতু পিটি রাউন্ড আমি বেশ কয়েকবার ফেস করেছি, অন্য পরীক্ষারও ফেস করেছি, সেই নিয়ে আমার একটা খুব ক্যাটাগরিক্যাল উত্তর আছে। এই যে ইন্টারভিউ বা সিভিল সার্ভিসের পিটি কেমন হয়, আমাদের সামনে যে এক্সাম্পলগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে বিভিন্ন মক ইন্টারভিউ দেওয়া থাকে, বিভিন্ন ইউপিএসসি মক ইন্টারভিউ থাকে, বিভিন্ন ডাব্লিউবিসিএসের মক ইন্টারভিউ থাকে, এটা থাকে। তো সেইখান থেকে আমরা একটা জাজমেন্ট করতে থাকি যে ইন্টারভিউ এমন হয়, ইন্টারভিউ এমন হয়। এবং অনেক সময় এই মক ইন্টারভিউগুলোর মধ্যে এমন কিছু কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো হয়তো ইউটিউবে ওই খুব ভিউজ, খুব লাইকস থাকে, তো সেগুলো মনে হয় যে আচ্ছা এরম কোয়েশ্চেন করছে, ওরম কোয়েশ্চেন করছে, এরকম। কিন্তু রিয়েল ইন্টারভিউ কিন্তু ওই মক ইন্টারভিউ যেগুলো ইউটিউবে ডিসপ্লে হয় তার থেকে অনেকটাই আলাদা। রিয়েল ইন্টারভিউতে ভীতিকর কোনো পরিস্থিতি হয় না। ওরা খুব তোমার সঙ্গে কর্ডিয়ালি আলোচনা করে, খুব সিরিয়াস ডিসকাশন করে, কখনো বলবে না এই যে প্রপোজ টু দিস গ্লাস অফ ওয়াটার, এসব স্ট্রিট স্মার্ট কোয়েশ্চেন ওরা করবে না। এইটা আমি যদি একটা ইন্টারভিউকে বলি ইউটিউবে যে একটা গ্লাস ছেড়ে প্রপোজ টু দিস গ্লাস অফ ওয়াটার, বাহ সেটা অনেক ভিউজ হবে, মানে এরকম কোনো ব্যাপার না। ওসব ওসব ভাইয়াত কোয়েশ্চেন করে না। There will be serious discussion. So we are sometimes misguided. We are definitely misguided. There will be serious discussion. There will be intense discussion. There will be discussion on practical things. That is how it should be. Absolutely practical. তোমার থেকে solution জিজ্ঞেস করবে, তোমার ভিউ পয়েন্টস জিজ্ঞেস করবে on so and so and so things. তুমি ওইখানে থাকলে কি ইন্টারভেন করতে, ওরা তোমার থেকে একটা বাঞ্চ অফ সলিউশন, প্রবাবল সলিউশন, এবং ওই যখন সলিউশন জিজ্ঞেস করবে আমাকে মনে রাখতে হবে যে কোনো অ্যান্সারই ইনকারেক্ট নয়,
কোনো আবার অ্যান্সার ফুললি কারেক্ট নয়, কিন্তু আই উইল হ্যাভ টু অ্যান্সার অ্যান্ড আই উইল হ্যাভ টু বি ভেরি লজিক্যালি কারেক্ট। আমাকে ফুলি ওটাকে ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে। আমাকে যদি বলে এখন তোমার জায়গায় একটা আগুন লেগে গেল, তাহলে ইউ লিস্ট আউট 6 থিংস দ্যাট উইল ডু প্রায়োরিটি ওয়াইজ। তাহলে আমাকে সেই সময় নিজেকে একজন অফিসার হিসেবে ভাবতে হবে, এবং আমি কি করে ওই কি 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 স্টেপ বাই স্টেপ ফলো করব সেটা কিন্তু আমাকে নিতে হবে। এর জন্য যদি আমরা একটু পড়তে পারি, অনেক ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোটোকল আছে, অনেক বেসিক জিনিস আছে, হ্যাঁ, এই জিনিসগুলো যদি পড়তে পারি আমাদের অ্যান্সার ফ্রেমটা করতে সুবিধা হবে। স্ট্রিট স্মার্ট উল্টোপাল্টা কোয়েশ্চেন করে না, ছোটোখাটো ধাঁধা জিজ্ঞেস করতে পারে, সেটা প্রেজেন্স অফ মাইন্ড দেখার জন্য। কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট পিটির মতনই হয়, এবং সেখানে ইন্টেন্স এবং খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন করা হয়, কিছু ফ্যাকচুয়াল প্রশ্ন করা হয়, কিন্তু সেই ফ্যাকচুয়াল প্রশ্ন খুব টাফ নয়, সেটা তোমার আর তোমার লোকালিটি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, ওয়েদার ইউ আর অ্যাওয়্যার অফ নট, ওয়েদার হাউ অ্যাওয়্যার আই অ্যাম। আমি তো পরে সলভ করব, আমি অ্যাওয়্যারই নয়, তাহলে আমি কি সলভ করব? সবকিছু পড়ছো কিন্তু নিজের এলাকা সম্পর্কে তোমার জ্ঞান নেই। একদম। এবং অনেক সময় কি হয়, যেটা আমি আমার যখন মক ইন্টারভিউ আমি যখন নিতাম, এটা আমি দেওয়ার চেষ্টা করেছি, সে অনেক সময় ইন্টারভিউ মানে কোয়েশ্চেনগুলো খুব নেগেটিভলি ওয়ার্ডেড হয়, সেটা কিন্তু পারপাসলি হয়। মানে কেউ তোমাকে বিপাকে ফেলার চেষ্টা করছে না, বা কেউ তোমাকে চ্যালেঞ্জ করছে না, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। ও তোমাকে মানে উনি মানে ইন্টারভিউ প্যানেল তোমার থেকে তোমার ভেতরকার আসল এটা সাইকোলজিক্যাল একটা অ্যাসপেক্ট। মানে ইন্টারভিউতে অনেক সময় এই মক ইন্টারভিউতে হয় না, কিন্তু একজন থাকতে পারে যে সাইকোলজিস্ট, তার খালি কাজ হচ্ছে সে তোমার থেকে এরকম করে একভাবে তাকিয়ে থাকবে, হ্যাঁ, একভাবে তাকিয়ে থাকবে, হয়তো হাতে একটা পেন এরম করে নাড়াবে আর বা এরম করে করবে, আর একভাবে তাকিয়ে থাকবে, সে তোমার বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অবজার্ভ করবে। এটা আমরা অনেক মক ইন্টারভিউ দেখি না, কিন্তু হয়তো প্যানেলে থাকে। আমাদের WBCS প্যানেলে একজন সারাক্ষণ আমার দিকে হাসি হাসি মুখ করে মাঝে মাঝে এরকম, আর মাঝে মাঝে করে যাচ্ছে, মানে ও নিজেই এরকম ঘাড় নাড়ছে, মানে হচ্ছে না, সেটা দেখে ঘাবড়ে যাবো না, মানে আমি আমার উত্তরে ফ্লো, কিন্তু ও এরকম করে যাচ্ছে, একটু তোমাকে ইরিটেট করার চেষ্টা করবে, জাস্ট তোমার ওই সাইকোলজিক্যাল মেকআপ। এক্স্যাক্টলি। এইটা হয়তো আমরা যখন মক ইন্টারভিউতে যদি আমরা কেউ করে, ও এ প্রচণ্ড বেশি পাকা, ও বাবা ও এরকম কেন কোয়েশ্চেন করছে, বারবার ফোকাস করার চেষ্টা করবে যে কেন এইখানে, তুমি তো ওইখানে বেশি ভালো থাকতে। নেগেটিভ ওয়ার্ডেড কোয়েশ্চেন তোমার রিয়েল ইন্টেনশনটা দেখার চেষ্টা করছে, আর কিচ্ছু না, তোমাকে চ্যালেঞ্জ করছে না। অনেক হয়তো ডিফেন্সিভ হয়ে যায়, একদম, হ্যাঁ, ডোন্ট বি ডিফেন্সিভ, তোমায় কেউ চ্যালেঞ্জ করছে না, তোমার রিয়েল তোমাকে বার করার চেষ্টা করছে। এবং ইন্টারভিউটা MTV রোডিজের মতন ইন্টারভিউ, হ্যাঁ, এই করছে, ওই ছুঁড়ে মারছে, একে বার করে দিচ্ছে, ওকে বার। তো আমরা এই ইউটিউবে যেসব ইন্টারভিউ দেখি এর থেকে অনেক ডিফারেন্ট হয়। আমরা যখন দেখি যে আমরা ভাবি যে ওই 30 মিনিট কি করে কাটবে, মানে 20 মিনিট বা 30 মিনিট যে ইন্টারভিউ হয়, যখন বাইরে আমরা বসে থাকি একদম 12 ফেলের, সত্যি তাই, মানে হাত পা ঠান্ডা হয়ে যায়, তখন মনে হয় 1 সেকেন্ড কাটছে না, কিন্তু যেই সময় ইন্টারভিউ মানে প্যানেলের সামনে বসি 30 মিনিট ইউই কেটে যায়, একদম এরকমই ব্যাপার। মানে দীর্ঘ সময় ধরে ইন্টারভিউ হয়, মোটামুটি 20 থেকে 20 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, আধ ঘন্টাও হতে পারে, মিনিমাম 15 মিনিট তো মিনিমাম 15 মিনিট। এনিওয়ে স্যার, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে। আমাদের স্টুডেন্টরা জুড়ে ছিল, তাদের বিভিন্ন যে কোয়ারিজ ছিল রিগার্ডিং WBCS, হাউ টু বিকাম আ WBCS এক্সিকিউটিভ অ্যান্ড অল। তো আপনি তো অমায়িক, মানে দের ইজ নো ডাউট ইন ইট। অ্যান্ড আমরা সবসময় আপনাকে যখনই আমরা চাই, মানে এটা আমাদের খুব সৌভাগ্য যে আমরা খুব সহজেই আপনার সঙ্গে জুড়ে যেতে পারি। অ্যান্ড ইউ আর ভেরি ডাউন টু আর্থ, and that is why you are doing a lot of good things surrounding you, যেটা আমাদের ক্ষেত্রে আমাদের জন্য আপনার সঙ্গে জুড়ে থাকতে পেরে খুবই আনন্দের। অ্যান্ড আমি লাস্ট কিছু বার্তা আপনাকে দেওয়ার জন্য বলবো আমাদের WBCS অ্যাসপিরেন্টদের জন্য। একটাই সবাইকে বলবো, কখনো মানে নিজেকে ছোট মনে করো না, সবসময়
জানবে যে ইয়োর প্রবলেমস আর মাচ স্মলার দ্যান ইয়োর সলিউশনস, অ্যান্ড ইয়োর প্রবলেমস আর অ্যাকচুয়ালি মাচ স্মলার। নিজেকে কখনো আনলাকি ভেবো না, এইটা আমি বারবার বলছি। আমার একটা ছবি বেশ হয়েছিল, সেখানে একটা হঠাৎ করে আমি দেখলাম ডিবেট চালু হয়ে গেছে, কে কে মানে লাকি হলে এটা হয় এ হয়। আমরা অ্যাকচুয়ালি সবাই লাকি। আমি যদি আইসিইউ বেডে না শুয়ে থাকি, আমার যদি হাত পা চোখ মুখ নাক কান যদি সব চলে, সেন্সারি অর্গান যদি চলে, আমরা অ্যাকচুয়ালি সবাই লাকি। আমরা সব কিছু করতে পারি যদি আমাদের মধ্যে সেই উইল পাওয়ারটা থাকে। একদম। আর এই উইল পাওয়ার কী করে আসবে? থ্রু ডিসিপ্লিনড অ্যাপ্রোচ, থ্রু ডেডিকেশন, থ্রু প্যাশন। আমাদের জীবনে যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, সেটা আমাকে কাজে লাগাতে হবে। নট সো গুড এক্সপিরিয়েন্স, সেটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সগুলো ভিন্ন। একদম। তোমার সেই বাজে মোমেন্টের সঙ্গে আমার হয়তো বাজে মোমেন্ট খাপ খাবে না। তোমার হয়তো আমার বাজে মোমেন্ট শুনলে তোমার মনে হবে এ আবার কি মোমেন্ট, এ তো আমি এই করতে পারি, কিন্তু ওই সিচুয়েশনে হয়তো ওইটাই বড় ছিল। বা আমি হয়তো শুনলে বলবো যে না এ আবার কি এরকম। কিন্তু সবার চ্যালেঞ্জগুলো খুব ইউনিক হয়, এবং এই চ্যালেঞ্জগুলো আমাদের ফেস করতে হবে, এবং এই চ্যালেঞ্জগুলোকে আমাকে ফুয়েল হিসাবে নিতে হবে। প্রত্যেকটা অপমান, প্রত্যেকটা না পাওয়া, প্রত্যেকটা ফেলিয়ার, ইট শুড অ্যাক্ট অ্যাজ আ ফুয়েল, it should act as a petrol, it should act as a coal, it should act as a diesel to ignite your inner fire of passion. And that ignition will propel you towards your goal, towards your aim, towards your success, and that experience will make you a better individual. That experience will make you will remove all the selfishness in you. এই যে ইগোসেন্ট্রিক ভাব আছে, আমি শের, আরে কই শের নেই, আমি শের নয়। এই যে আমি 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 নিয়ে যে এই আমিত্বটা না পুরো ধুয়ে ফেলে, পুরো ধুয়ে দেয়। ওই জন্য জীবনে আঘাত খাওয়া ভালো, ফেলিয়ার হওয়া ভালো। মানে স্পিচলেস, আমার আর কিছু বলার নেই, যা বলার বলে দিয়েছে। তো আশা করি আমার সকল শিক্ষার্থী যারা WBCS অ্যাসপিরেন্টস, যারা জুড়েছিলে আমাদের সঙ্গে, আর যারা ভবিষ্যতে ভিডিওটা দেখবে কোনো না কোনো সময়, অ্যান্ড আমি এটা মনে করি যে এই ভিডিওটার দ্বারা যে যে ইনফরমেশন, নট অনলি ইনফরমেশন, দ্য এক্সপিরিয়েন্স হি হ্যাজ শেয়ার্ড, এভরিথিং, সব কিছু তোমাদের জীবনকে শুধু WBCS অফিসার হিসেবে নয়, ইভেন হোয়াট এভার ইউ বিকাম ইন লাইফ, সেটা তোমাকে চলার পথে পাথেয় হিসাবে কাজে দেবে। এবং আমি এবং স্যার সকলে এটা আশা করি যে তোমরা ভবিষ্যৎ জীবনে স্যারের এই যে এক্সপিরিয়েন্স, এইগুলোকে কাজে লাগিয়ে নিজেরা যে ডিসিপ্লিন স্যার বললেন, সেই ডিসিপ্লিনের সঙ্গে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে একজন অফিসার হয়ে কোনো একদিন স্যারের সঙ্গে দেখা করতে এসো, আমাদের সঙ্গে দেখা করো। স্যার নমস্কার, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ WBCS টপার চ্যানেলে থাকার জন্য, জুড়ে থাকার জন্য সকল শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা এপিসোডে, অন্য আরো টপিক নিয়ে।